সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা আকবরের সাম্রাজ্য অভিযান সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদের বলবো। প্রায় 20টা মতো সাম্রাজ্য অভিযান আছে। কবে কোথায় এই সাম্রাজ্য অভিযান হয় সেটা পরপর আমাদেরকে মনে রাখতে হয়, আর এই পরপর মনে রাখা খুবই ডিফিকাল্ট। তবে চিন্তা নেই, এমন ভাবে বলে দেবো যে ভুলতে চাইলেও আর ভোলা যাবে না। তবে তার আগে একটুখানি বলে রাখি যে এর আগে অলরেডি আকবর সম্পর্কে দুটো ভিডিও রয়েছে। এই ভিডিওর সাথে সাথে ওই ভিডিও দুটো দেখলে আকবরের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইতিহাস সাবজেক্টটাকে কভার করার জন্য আমাদের চ্যানেলের ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে সেগুলি দেখতে পারো। আর তার পাশাপাশি ইন্ডিয়ান পলিটি নিয়েও বেশ অনেকগুলি ভিডিও রয়েছে, সেগুলিও দেখতে পারো। তো আকবরের সাম্রাজ্য অভিযান নিয়ে আসি। আকবরের সাম্রাজ্য অভিযান শুরু হয় 1559 খ্রিস্টাব্দ থেকে। আকবর তার জীবনের প্রথম যুদ্ধ দেখে মৃচ্ছকটার যুদ্ধ। হুমায়ুনের সাথে হেয়বাদ খান আর তাতার খানের যুদ্ধ হয়েছিল এই এরিয়াতে, মৃচ্ছকটার যুদ্ধ। আকবরের জীবনের প্রথম যুদ্ধ হলো ওই মৃচ্ছকটার যুদ্ধ। তারপর 1556 খ্রিস্টাব্দে গিয়ে আকবর সিংহাসনে বসেন এবং 1556 থেকে 60 সালের ভেতর বহরম খানের নেতৃত্বে শাসন করেন। আর এই শাসনের ভেতরেই 59 সালে আক্রমণ করে গোয়ালিয়র। এবার আমরা একটু ম্যাপের সাহায্যে দেখি। ম্যাপের সাহায্যে এই সমস্ত সাম্রাজ্য অভিযান খুব ভালোভাবে বোঝা হয়ে যাবে। এই যে এই এরিয়াটাকে বলা হয় গোয়ালিয়র। এটা হলো গোয়ালিয়র, জৌনপুর, চুনার। কি কি বললাম পরপর মনে রাখতে হবে। গোয়ালিয়র, জৌনপুর, চুনার। এখানে এটা হলো মালবা। গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালবা। আর এই এরিয়াটাকে বলা হয় আমির। গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালবা, আমের। কি বললাম একদম পরপর মনে রাখতে হবে। গোয়ালিয়র, জৌনপুর, চুনার। গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালবা আর আমের। 59 সালে এই গোয়ালিয়র আক্রমণ করে, 60 সালে জৌনপুর আক্রমণ করে, 61 সালে চুনার আক্রমণ করে, আর 61 সালেই ফেরার পথে এই দিক থেকে ফেরে। আকবর রয়েছে দিল্লিতে। দিল্লি থেকে সাম্রাজ্য বিস্তারের জন্য নিচের দিকে আসে। দিল্লির পর এইখানে হলো আগ্রা। দিল্লি থেকে আগ্রা পর্যন্ত আকবরের নিয়ন্ত্রণে রয়েছে। তারপর সাম্রাজ্য বিস্তার করার জন্য এর ঠিক নিচেই পড়ে গোয়ালিয়র। তাহলে দিল্লি থেকে প্রথমে আসে গোয়ালিয়র। গোয়ালিয়র তারপর বাংলার দিকে অগ্রসর হয়, কিন্তু পুরোপুরি বাংলায় না গিয়ে এখানে জৌনপুর পর্যন্ত থেমে যায়। গোয়ালিয়র, জৌনপুর, তারপর নিচে আছে চুনার। তারপর ফেরার সময় এই দিক থেকে ফেরে। এই থেকে ফেরার সময় প্রথমেই পড়ে মালবা। 61 সালেই আবার মালবাতে আক্রমণ করে। তাহলে গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালবা। আর ফেরার পথে এই এরিয়াতে পড়ে আমির। 62 সালে আমিরের উপর আক্রমণ করে। তাহলে কি বললাম গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালবা আর আমির। এইটা কত কত সালে? 59, 60, 61, 61, 62। 59, 60, 59, 60, 61, 61, 62। গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালবা আর আমির। আমির থেকে এবার দিল্লি ফিরে যায়। দিল্লি ফিরে আবারও যখন সাম্রাজ্য বিস্তার করতে হয় তখন আবারও এই দিকে একটা জায়গা ছিল গোন্ডওয়ানা। এই এরিয়াটাকে বলা হয় গোন্ডওয়ানা। এটা হলো গোন্ডওয়ানা। আর এই মালবার পাশে এই এরিয়াটাকে বলা হতো মেওয়ার। গোন্ডওয়ানা, মেওয়ার, আর এই এরিয়াটাকে বলা হতো রানথাম্বোর। গোন্ডওয়ানা, মেওয়ার, রানথাম্বোর। গোন্ডওয়ানা, মেওয়ার, রানথাম্বোর। এর আগে কি কি হলো? গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালবা আর আমির। তারপর আবারও এই পাশে একটুখানি আসে, এই যে এই জায়গাটা থেকে যায়, এই জায়গার নাম হলো গোন্ডওয়ানা। তাহলে গোন্ডওয়ানা, এখানে রয়েছে মেওয়ার, আর এখানে হলো রানথাম্বোর। গোন্ডওয়ানা, মেওয়ার, রানথাম্বোর। এখানে আসে 64 সালে, মেওয়ারে আসে 67 সালে, আর রানথাম্বোরে আসে 68 সালে। ফেরার সময় রানথাম্বোর হয়ে যায়। তাহলে এখান থেকে এই যে যেটুকু জায়গা বাকি ছিল সেই জায়গাগুলো পরে কভার করে নেয়। 64 সালে গোন্ডওয়ানা, 67-তে মেওয়ার, 68-তে এই যে একটুখানি বাকি ছিল রানথাম্বোর। এবার 70 সালে রাজস্থানের দিকে যায়। 70 সালে এই যে রাজস্থানের বাকি একটু এরিয়া বাকি আছে, এই রাজস্থানের ভেতর এই এরিয়াটাকে বলা হয় মারওয়ার। এই এরিয়াটাকে বলা হয় মারওয়ার। এটা জয়সলমীর আর এটা বিকানের। মারওয়ার, জয়সলমের, বিকানের। মারওয়ার, জয়সলমের, বিকানের। এই তিনটে জায়গায় 70 সালে আক্রমণ করে। এই পুরোটা জায়গা তো আকবরের হয়েই যায়, তারপর রাজস্থানের দিকে আক্রমণ করে 70 সালে। এই পরপর এই তিনটে জায়গা। তাহলে 70 সালে রাজস্থান হয়ে গেল। তাহলে 70 সালে যখন রাজস্থান হয়ে গেল, তারপরে গুজরাটের এরিয়া বাকি আছে। 72 সালে আসে গুজরাটে। 72 সালে গুজরাটে। তাহলে 72-এ গুজরাট, 73-এ এখানে সুরাট। গুজরাট, সুরাট। 72-এ গুজরাট, 73-এ সুরাট। 72-এ গুজরাট, 73-এ সুরাট। কি বললাম? 72-এ গুজরাট, 73-এ সুরাট। আমি যদি একদম প্রথম থেকে আরেকবার দেখি, এই যে এখানে রয়েছে 59 সালে।
59 সালে গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালওয়া, আমির। গোয়ালিয়র, জৌনপুর, চুনার, মালওয়া, আমের। 59, 60, 61, 61, 62। তারপর আবারও একটুখানি নিচের দিকে আসে, মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল, গোন্ডওয়ানা। গোন্ডওয়ানা আর মালওয়ার পাশে মেওয়ার, মেওয়ার, রানথাম্বোর। গোন্ডওয়ানা, মেওয়ার, রানথাম্বোর। গোন্ডওয়ানা, মেওয়ার, রানথাম্বোর। গোন্ডওয়ানাতে 64, 67, 68। 64, 67, 68। তারপর 70 সালে গিয়ে রাজস্থান। রাজস্থানের 3টে জায়গা, মারওয়ার, জয়সলমীর, বিকানের। মারওয়ার, জয়সলমীর, বিকানের। রাজস্থান হয়ে গেল। তারপর 72 সালে গুজরাট এরিয়াতে, গুজরাট, সুরাট পাশাপাশি, গুজরাট, সুরাট। বর্তমান গুজরাটের ভিতরে সুরাট একটা শহর, কিন্তু তখন তো ওই রকম ছিল না। গুজরাটের মেইন এরিয়া সৌরাষ্ট্র, কচ্ছ, এই এরিয়াতে আসে 72-এ। তারপরে ডান দিকে সুরাটে আসে 73-এ। তো গুজরাট, সুরাট 72, 73 হলো। এবার এরপরে 75 সালে চলে আসে বাংলার এই এরিয়াতে। 75 সালে বাংলা, বিহার এই এরিয়া দখল করে। 75 সালে বাংলা, বিহার এই এরিয়া। 75 সালে বাংলা, বিহার এই এরিয়া। আর এর ঠিক পরের বছর 76 সালে, 76 সালে আবার এই মেওয়ারের উপর একটু আক্রমণ করে। মেওয়ার আক্রমণ করেছিল, কিন্তু মাঝখানে এর যুদ্ধ থামিয়ে দেওয়া হয়। এবার কেন থামিয়ে দেয় সেটা একটু পরে আসি। তো মেওয়ার যখন আক্রমণ করেছিল তখন মাঝপথে যুদ্ধ থামিয়ে দেওয়া হয়েছিল। ফলে ফাইনালি ওই জায়গা ক্যাপচার করার জন্য আবার 76 সালে এর ওপর আক্রমণ হয়। তো 67 সালে মেওয়ার আক্রমণ, আবার 76 সালে মেওয়ার আক্রমণ, সেটা পরে আসি। তাহলে 75-এ বাংলা, 76-এ আবার মেওয়ার। এটা হলো। তাহলে উত্তর ভারতের সমস্ত এরিয়া আকবরের আন্ডারে চলে এলো। এই যে এখানে যদি আমরা ম্যাপে দেখি, উত্তর ভারতের সমস্ত এরিয়া আকবরের আন্ডারে চলে এলো। এরপর আকবর ভারতের উত্তর পশ্চিম দিকে যায়। 81, 86, 91, 95, 4বারে। 81, 86, 91, 95। এই যে এই এরিয়া হলো কাবুল। কাবুল, কাশ্মীর, সিন্ধ, আর ওর ওই পাশে হলো কান্দাহার। কি বললাম? কাবুল, কাশ্মীর, সিন্ধ, আর ওই পাশে হচ্ছে কান্দাহার। প্রথমে কাবুল, তারপর কাশ্মীর। কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার। কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার। এটা 81 সালে, 86 সালে, 91 সালে, 95 সালে। তাহলে কি বললাম? উত্তর পশ্চিম দিকে কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার। কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার। কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার। কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার। 81, 86, 91, 95। এটা হলো। তাহলে উত্তর ভারতের পুরো এরিয়া হয়ে গেল আকবরের। এরপরে আকবর দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয়। 95 সালে ওখানে কান্দাহার হয়ে গেছে। আর সেই বছরে দক্ষিণ ভারতের এখানে 4টে মেইন জায়গা ছিল। এই এরিয়াটাকে বলা হতো খানদেশ। খানদেশ, আহমেদনগর, বিজাপুর আর গোলকোন্ডা। খানদেশ, আহমেদনগর, বিজাপুর আর গোলকোন্ডা, এই 4টে মেইন জায়গা ছিল। কি বললাম? খানদেশ, আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা। খানদেশ, আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা। 95 সালে কান্দাহার আক্রমণ করেছিল। ঠিক সেই বছরই খানদেশ আক্রমণ করে 95-তে। 95, 97, 97, 98। 95, 97, 97, 98। 95 সালে খানদেশ, 97 সালে আহমেদনগর, ওই সালে বিজাপুর, আর তারপরে 98-তে গোলকোন্ডা। তারপর আবার 1601 খ্রিস্টাব্দে, 1601 খ্রিস্টাব্দে আবার এই খানদেশের ওপর আক্রমণ হয়। 1601 খ্রিস্টাব্দে আবার এই খানদেশের ওপর আক্রমণ হয়। আর এটাই ছিল লাস্ট আক্রমণ। এবার এই সম্পর্কে ডিটেলসে ধীরে ধীরে আসি। এই যে আক্রমণগুলো করেছিল, এই কোথায় কোথায় কোন আক্রমণ, সেখানে কোথায় কোন রাজা ছিল, সেগুলো সব মনে রাখার দরকার নেই। এখানে আমরা সবগুলো লিখেছি, চাইলে এটা লিখে নিতে পারো, কিন্তু সমস্ত কিছু মনে রাখার প্রয়োজন হয় না। বিশেষ কয়েকটা জায়গা আছে, সেই জায়গার রাজাদের নাম মনে রাখলেই হবে। যেমন গোয়ালিয়র আর জৌনপুর, প্রথমে বললাম গোয়ালিয়র আর জৌনপুর, এখানে নির্দিষ্ট কোনো রাজা ছিল না, ফলে ওখানে রাজাদের নাম জানা যায় না, আর ওটা মনে রাখারও প্রয়োজন হয় না। 59 সালে গোয়ালিয়র, 60 সালে জৌনপুর। আর এই 60 সালেই দেখা যায় যে আকবর এবং তার সেনাপতি বহরম খান, এদের দুজনের ভেতরে একটা যুদ্ধ হয়েছিল, দিলওয়ারার যুদ্ধ। তবে এই দিলওয়ারা যুদ্ধের সাথে কিন্তু ওখানে ওই জৌনপুর আক্রমণের কোনো সম্পর্ক নেই। জৌনপুর আলাদা আক্রমণ হয়েছে, আর এখানে আকবর ও বহরম খানের ভেতর যুদ্ধ আলাদা হয়েছে। আকবর নর্মালি তার এই যে সাম্রাজ্য অভিযান করেছে, কোনো জায়গাতেই নিজে যায়নি, তার ছেলে এবং বিভিন্ন সেনাপতিদের পাঠানো হয়েছে। ফলে তার ছেলে ও সেনাপতিরা মিলে পুরো সাম্রাজ্য দখল করেছে, আর নিজে দিল্লিতেই ছিল। সেই হিসাবে 1560 সালে আকবর ও বহরম খানের ভেতর যুদ্ধ হয়েছে, দিলওয়ারার যুদ্ধ। আর ওদিকে আকবরের সেনাপতিরা এখানে জৌনপুর দখল করেছে। তারপর 61 সালে আক্রমণ হয়েছে চুনার। 61 সালে চুনার, 61 সালে চুনার। আর চুনার থেকে ফেরার পথে মালওয়ার উপর আক্রমণ সেই 61 সালেই। চুনারের রাজা ছিল আব্দুল্লাহ খান।
চুনারের রাজা আব্দুল্লাহ খান আর মালওয়ার রাজা ছিল বাজ বাহাদুর। চুনারের রাজার নাম মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু মালওয়ার রাজার নামটা মনে রাখতে হবে। মালওয়ার রাজা ছিল বাজ বাহাদুর, চুনারের রাজা আব্দুল্লাহ খান আর মালওয়ার রাজা বাজ বাহাদুর। আব্দুল্লাহ খান আর বাজ বাহাদুর। তারপর মালওয়া থেকে দিল্লিতে ফেরার পথে মাঝখানে পড়ে আমির। এই আমিরের উপর আক্রমণ। আমিরটা খুবই ইম্পর্টেন্ট। আমিরের রাজা ছিল রাজা ভারমল। আমিরের রাজা ভারমল। ভারমলের এক ছেলে ও এক মেয়ে ছিল। ছেলে ছিল ভগবান দাস আর মেয়ের নাম ছিল হরকাবাই। আকবর যখন এই আমিরের উপর আক্রমণ করে, আমির খুব বেশি যুদ্ধ না করে নিজেই আকবরের বশ্যতা স্বীকার করে নেয়, আর সেখানে আকবরের হরকাবাইকে পছন্দ হয়ে যায় এবং হরকাবাইয়ের সাথে আকবরের বিবাহ হয়ে যায়। এবার এই আমির এরিয়ার রাজধানী যোধপুরে ছিল, আর যোধপুরে ছিল হরকাবাই, ওই জন্য হরকাবাইয়ের আর এক নাম হয়ে যায় যোধাবাই। আর আকবর এই যোধাবাই বা হরকাবাইকে একটা উপাধি বা টাইটেল দিয়েছিল মারিয়াম উজ্জাওয়ানি। তো হরকাবাই বা যোধাবাইয়ের টাইটেল বা উপাধি হলো মারিয়াম উজ্জাওয়ানি, এটা দিয়েছিল আকবর। তো 62 সালে কি হলো? 62 সালে আকবর আমিরের উপর আক্রমণ করে। আকবর ডাইরেক্ট আক্রমণে আসেনি, তার সেনাপতিদের দিয়ে আক্রমণ করেছিল। তারপর যখন ভারমল বশ্যতা স্বীকার করে নেয়, তখন আকবর আসে, এসে ভারমলের মেয়ে হরকাবাইকে দেখে পছন্দ হয়ে যায় এবং তারপর হরকাবাইয়ের সাথে আকবরের বিবাহ হয়ে যায়। এই রাজা ভারমল ছিল কচ্ছুয়া বংশের, মানে যোধাবাই ছিল কচ্ছুয়া বংশের। আর ওই যে বললাম ভারমলের ছেলে ছিল ভগবান দাস, ভগবান দাসের একজন ছেলে ছিল মান সিং। এই মান সিংকে আকবর তার নবরত্নে রেখেছিলেন। তো 62 সালে আমির হলো। আমির হওয়ার পর এবার আবার সেই কোথায় আসবে? গোন্ডওয়ানা, মেওয়ার আর রানথাম্বোর। 64, 67, 68 গোন্ডওয়ানা, মেওয়ার, রানথাম্বোর। গোন্ডওয়ানা যখন আক্রমণ করে তখন এখানে শাসক ছিল বীর নারায়ণ। গোন্ডওয়ানাতে ছিল বীর নারায়ণ। তবে বীর নারায়ণের আগে রাজা ছিল রাজা সংগ্রাম সিং। রাজা সংগ্রাম সিং আর তার স্ত্রী দুর্গাবতী। রাজা সংগ্রাম সিং আর তার স্ত্রী দুর্গাবতী। সংগ্রাম সিং মারা যাওয়ার পর দুর্গাবতী এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন এবং তারপর বীর নারায়ণ এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন। ফলে 1564 সালে গোন্ডওয়ানার উপর যখন আকবরের আক্রমণ হয়, তখন এখানে রাজা ছিল বীর নারায়ণ আর সংগ্রাম সিং এর স্ত্রী দুর্গাবতী। এই দুর্গাবতী যদিও আকবরের অধীনতা স্বীকার করেনি, ফলে আকবর সেদিকে খুব বেশি না গিয়ে ওটাকে ছেড়ে দেন, পরে ওটাকে আবার দখল করে নেন। তারপর আসে 67 সালে মেওয়ার বা চিত্তর। এখানে রাজা ছিল রাজা উদয় সিং। মেওয়ার বা চিত্তরের রাজা ছিল রাজা উদয় সিং। উদয় সিং তার নাম অনুযায়ী এই মেওয়ারে একটা জায়গা স্থাপন করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন উদয়পুর। বর্তমানে উদয়পুর নামেই পরিচিত। তো উদয় সিং তৈরি করেছিলেন উদয়পুর, আর সেটাই তার রাজধানী বানিয়েছিলেন। তাহলে মেওয়ার হলো 67 সালে মেওয়ার। এরপর 68 সালে হয় রানথাম্বোরের রাজা ছিল সুরজন রায়। কিন্তু এই নামটা আমাদের জানার প্রয়োজন নেই। রানথাম্বোরের রাজা কে ছিল এটা জানার প্রয়োজন নেই। 68 সালে রানথাম্বোর, এটুকু জানলেই হবে। রানথাম্বোরের রাজা ছিল কে? সুরজন রায়। এরপর রাজস্থানে 70 সালে রাজস্থানের 3টে জায়গা, মারওয়ার, জয়সলমীর, বিকানের। এর রাজাদের নামও আমাদের জানার প্রয়োজন হয় না, তবু আমি একবার বলে দিই। চন্দ্রসেন, হররায় আর কল্যাণমল। কি নাম বললাম? চন্দ্রসেন, হররায় আর কল্যাণমল। মারওয়ার, জয়সলমের, বিকানের। চন্দ্রসেন, হররায় আর কল্যাণমল। এরপরে আসে গুজরাটের রাজা ছিল মুজফফর খান। আর পরের বছর সুরাটে হোসেন মির্জা। মুজফফর খান আর হোসেন মির্জা। সুরাটটা না মনে রাখলেও চলবে, কিন্তু গুজরাটটা মনে রাখতে হবে। মুজফফর খান 72 সালে গুজরাট, মুজফফর খান আর ডান দিকে হোসেন মির্জা। মুজফফর খান, হোসেন মির্জা। 72 সালে গুজরাট, 73 সালে মিরাট। এই গুজরাট যখন আক্রমণ করে 72 সালে গুজরাট আক্রমণ করার পরই আকবর প্রথমবার সমুদ্র দর্শন করে। এই যে গুজরাটের এই উপকূলে তখন সমুদ্র দর্শন করে, তখনই এই এরিয়াতে ছিল পর্তুগিজরা। পর্তুগালিদের সাথে আকবরের পরিচয় হয়ে যায়। আর এই পর্তুগিজ বণিকরাই ইউরোপে গিয়ে বিভিন্ন দেশে ভারতের ব্যাপারে বলে। আকবর যখন এই গুজরাট এরিয়াতে আসে, তখন আকবরকে বিশাল গয়না পরিহিত অবস্থায় দেখে। এখন পর্তুগালি বণিকদের কাছ থেকে ইউরোপের বিভিন্ন দেশ এই সমস্ত গল্প শোনার পর ব্রিটিশ কোম্পানিরা ভাবে যে ভারতের রাজার শরীরে এত গয়না, তাহলে তার রাজকোষে কত সম্পদ থাকবে। সেই হিসাবে ভারতে ব্যবসা করার জন্য ইংল্যান্ডের রাজা ছিল পরবর্তীকালে জেমস প্রথম। 1608 খ্রিস্টাব্দে গিয়ে জেমস প্রথম একজন রাজদূতকে পাঠিয়েছিল ক্যাপ্টেন হকিন্স
আকবরের দরবারে ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য। আর ধরা হয় যে তখন থেকেই ভারতে ইংরেজদের আগমন। তো সেই সমস্ত বিষয়ে আমরা যখন মডার্ন হিস্ট্রি পড়বো তখন আরো ভালো করে জানতে পারবো। তো কি বললাম, 72 সালে আকবর গুজরাট আক্রমণ করে, তারপর সুরাট 73 সালে। গুজরাটের রাজা ছিল মুজাফফর খান আর সুরাটে ছিল হোসেন মির্জা। এখন 72 ও 73 সালে এই আক্রমণের সময় আকবর নিজে এই এরিয়াতে এসেছিল। এখন এই এরিয়া জেতার পর যখন এখান থেকে ফিরে যাচ্ছিল তখন এই গুজরাট আর সুরাটের লোকজন আবারও বিদ্রোহ করে দেয়। গুজরাটের রাজারা আকবর ফেরার সময় আবারও বিদ্রোহ করে দেয়। আর এই রাজারা মনে করেছিল যে আকবর যখন এখান থেকে চলে গেছে তাহলে যদি খবর শুনে ফিরেও আসে তাও কম করে 2 মাস সময় লাগবে এখানে আসতে। ফলে সেই হিসাবে তারা তাদের মতন করে আবার সাম্রাজ্য গোছাতে থাকে। কিন্তু দেখা যায় যে আকবর 9 দিনের মাথায় ফিরে এসছে। আকবর এখান থেকে গিয়েছিল, গিয়ে আবার মাঝ রাস্তা থেকে 9 দিনের ভেতর আবার গুজরাটে আসে এবং আবারও আক্রমণ করে। কি বললাম, 72-73-এ গুজরাট আর সুরাট জেতার পর যখন ফিরছিল তখন এই গুজরাট আর সুরাটের লোকজন বিদ্রোহ করে দেয়। আকবর 9 দিনের ভিতরে আবার এই গুজরাট এরিয়াতে আসে এবং সবাইকে শেষ করে দেয়। শেষ করে দিয়ে যখন আবার রাজধানীর উদ্দেশ্যে ফেরে তখন আগ্রাতে আকবরকে স্বাগত জানানোর জন্য একটা বিশাল গেট বানানো হয়, যাকে বলা হয় বুলন্দ দরওয়াজা। তবে এর আগে আরেকটুখানি বলি, 72 সালে তো গুজরাট আক্রমণ করেছিল, তবে তার আগে 71 সালে আকবর তার রাজধানী দিল্লি থেকে আগ্রাতে শিফট করে নেয়। 1571 সালে আকবর তার রাজধানী দিল্লি থেকে আগ্রাতে শিফট করে নেয়, আগ্রার ফতেপুর সিক্রিতে। ফলে এই 73 সালে ফাইনালে যখন এই এরিয়া জিতে ফিরছিল তখন রাজধানী ছিল ফতেপুর সিক্রি। এই ফতেপুর সিক্রিতে ফেরার সময় একটা বিশাল গেট নির্মাণ করা হয়েছিল বুলন্দ দরওয়াজা। তো বুলন্দ দরওয়াজা রয়েছে এই ফতেপুর সিক্রিতে। আকবর যেহেতু এই সমস্ত এরিয়া জিতে গেছে আর সমস্ত এরিয়া জিতে ফিরছে, তাই তাকে ওয়েলকাম জানানোর জন্য বিশাল একটা গেট বানানো হয়েছিল বুলন্দ দরওয়াজা। তাহলে ভারতের এই এরিয়া পুরো হয়ে গেল, তবে বাংলাটা বাকি আছে। ফলে এরপরে 75 সালে গিয়ে বাংলার উপর আক্রমণ করে। বাংলাতে তখন রাজা ছিল দাউদ খান কারানি। কি বললাম, দাউদ খান কারানি। বাংলা রাজা ছিল দাউদ খান কারানি। আর এই বাংলা আক্রমণের জন্য আকবর তার সেনাপতি মুনিম খানকে পাঠায়। আকবরের সেনাপতি মুনিম খান বাংলাতে যায় আর সেখানে একটা যুদ্ধ হয়, তুকারইয়ের যুদ্ধ। কি বললাম, তুকারই যুদ্ধ। মুনিম খান আর দাউদ খান কারানির ভেতর যুদ্ধ হয়, তুকারই যুদ্ধ। এই যে উড়িষ্যাতে একটা জায়গা আছে বালেশ্বর, এইখানেই একটা জায়গা ছিল তুকারই। এইখানে আকবরের সেনাপতি মুনিম খান আর বাংলার রাজা দাউদ খান কারানি, এদের দুজনের ভেতরে যুদ্ধ হয়, তুকারই যুদ্ধ বা বাঝাউরা যুদ্ধ। কি বললাম, তুকোরাই যুদ্ধ বা বাঝাউরা যুদ্ধ। তুকোরাই বা বাঝাউরা বা মুঘলমারি যুদ্ধ। তুকারই, বাঝাউরা বা মুঘলমারি। তুকারই, বাঝাউরা বা মুঘলমারি যুদ্ধ। কি বললাম, তুকারই, বাঝাউরা বা মুঘলমারের যুদ্ধ 1575 খ্রিস্টাব্দে। এরপর 1576 খ্রিস্টাব্দে আকবর আবার এই মেওয়ার আক্রমণ করে। এর আগে 67 সালে যখন মেওয়ার আক্রমণ হয়েছিল তখন রাজা ছিল উদয় সিং। এখন যখন আবার মেওয়ার আক্রমণ হলো তখন এখানে রাজা এসছে উদয় সিং এর ছেলে মহারানা প্রতাপ। উদয় সিং এর ছেলে মহারানা প্রতাপ। তাহলে এই মেওয়ার এরিয়াতে রয়েছে মহারানা প্রতাপ। আর আকবর এখানে পাঠিয়েছিল তার সেনাপতি মান সিংকে। মহারানা প্রতাপ আর আকবরের সেনাপতি মান সিং, এদের দুজনের ভেতর একটা যুদ্ধ হয়, হলদিঘাটের যুদ্ধ। মহারানা প্রতাপ ছিল রাজা আর তার সেনাপতি ছিল হাকিম খান সুর। মহারানা প্রতাপ আর হাকিম খান সুর এরা দুজন মিলে মান সিং এর সাথে যুদ্ধ হয়, হলদিঘাটের যুদ্ধ 1576 সালে। এবার এই যুদ্ধে একটা ছোট ঘটনা ঘটে। এই যুদ্ধে প্রথমের দিকে মহারানা প্রতাপ এবং হাকিম খান সুর এরাই জিতে যাচ্ছিল, মানে মান সিং দুর্বল হয়ে পড়েছিল। এইভাবে যুদ্ধ চলতে মাঝখানে রটারটি হয়ে যায় যে যুদ্ধক্ষেত্রে আকবর চলে এসেছে। এখন কোনো একটা যুদ্ধে রাজা স্বয়ং চলে আসা মানে সৈনিকদের ভেতর অটোমেটিক্যালি একটা মনোবল বেড়ে যায়। সেই ক্ষেত্রে ওই যে খবর রটারটি হয়ে গেছিল যে যুদ্ধে আকবর চলে এসেছে, কিন্তু আকবর তখন অ্যাকচুয়ালি আসেনি, কিন্তু যুদ্ধে রটারটি হয়ে যায় যে যুদ্ধক্ষেত্রে আকবর এসছে, মানে রাজা এসছে। ফলে মান সিং এর সৈনিকদের মনোবল অনেক গুণ বেড়ে যায় এবং শেষমেশ মান সিং এর সৈন্যদল জেতার মতো সিচুয়েশনে চলে আসে। কিন্তু শেষ সময় গিয়ে দেখা যায় যে মহারানা প্রতাপের ঘোড়া চেতক, মহারানা প্রতাপের ঘোড়া ছিল চেতক, চেতক ঘায়েল হয়ে যায় আর মহারানা প্রতাপ ঘোড়া থেকে পড়ে যায়। তারপরে গিয়ে দেখা যায় যে মহারানা প্রতাপ সেই যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছে, ফলে ওই যুদ্ধ আর কন্টিনিউ হয়নি এবং ফাইনালে গিয়ে এই মেওয়ার দখল আর কমপ্লিট হয়নি, এটা ওইভাবেই থেকে গেছে। তাহলে এবার 76 সালে গিয়ে দেখা যায় যে উত্তর ভারতের পুরো এরিয়া আকবরের নিয়ন্ত্রণে চলে এসছে। এরপর আকবর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়। উত্তর পশ্চিম দিকে মেইন 4টে জায়গা ছিল, কি কি বলেছিলাম, কাবুল, কাশ্মীর, সিন্ধ আর কান্দাহার।
এর ভেতর কাশ্মীরের রাজার নামটা একটুখানি মনে রাখতে হয়, বাকি তিনটে মনে না রাখলে হবে, তবুও একবার বলে দিই। 81 সালে কাবুল আক্রমণ, কাবুলের রাজা ছিল মির্জা হাকিম, কাবুলের রাজা মির্জা হাকিম, 81 সালে কাবুল আক্রমণ। 86 সালে কাশ্মীর আক্রমণ, কাশ্মীরের রাজা ছিলেন ইউসুফ খান, কাশ্মীরের রাজা ইউসুফ খান। এই ইউসুফ খানের আন্ডারে একটা সৈন্যবাহিনী ছিল যাকে বলা হতো ইউসুফ জাই কবিলা। কি বললাম? ইউসুফ জাই কবিলা বা ইউসুফ জাই কাবিলা। এই ইউসুফ জাই কাবিলার সেনাদের সাথে লড়াই করার জন্য আকবর পাঠিয়েছিল বীরবলকে। বীরবল কাশ্মীরে তাদের সাথে লড়াই করতে করতে শেষমেশ মারা যায়। তো কাশ্মীরে কত 1586 খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিল ইউসুফ খান। তারপর 91 সালে সিন্ধে ছিল জামি বেগ। তারপর 95 সালে কান্দাহার, কান্দাহারে ছিল হোসেন শাহ বেগ, কান্দাহারে হোসেন শাহ বেগ। তো এর ভেতর কাশ্মীরটা শুধু মনে রাখলেই হবে যে রাজা কে ছিল, বাকি তিনটে আমাদের দরকার নেই। কাশ্মীরে ছিল ইউসুফ খান। এবার উত্তর পশ্চিম দিক কভার করার পর এবার দক্ষিণ দিকে আসে। দক্ষিণ দিকে বললাম এই যে চারটে জায়গা, খানদেশ, আহমেদনগর, বিজাপুর আর গোলকোন্ডা। এর ভেতর খানদেশ আক্রমণ করে 95 খ্রিস্টাব্দে। আকবর যেহেতু নিজে যেত না, ওই জন্য আকবর এখানে থেকে বীরবলকে এখানে পাঠিয়েছিল আর খানদেশে পাঠিয়েছিল তার ছেলে মুরাদকে। দক্ষিণ ভারতের জন্য মেইনলি মুরাদকেই পাঠায়, মুরাদ আর সাথে ছিল আব্দুল রহিম খানেখানা। এখন 95 সালে যখন খানদেশ আক্রমণ হয় তখন খানদেশ যুদ্ধ না করেই আকবরের বর্ষতা স্বীকার করে নেয়। তারপর 97 সালে আহমেদনগর আক্রমণ করে। আহমেদনগরের রানী ছিল রানী চাঁদ বিবি। চাঁদ বিবি আকবরের বর্ষতা প্রথমে স্বীকার করেনি, কিন্তু তারপর ছোটখাটো ঝুট ঝামেলা করে মুরাদ গিয়ে এই আহমেদনগর নিয়েই নেয়। আর সেই সালে 97 সালে আক্রমণ হয় বিজাপুরের ওপর। বিজাপুরও এমনি অধীনতা স্বীকার করে নেয়। তারপর 98 সালে গোলকোন্ডা নিয়ে নেয়। তারপর 1601 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই খানদেশের লোকজন বা রাজারা বিদ্রোহ করে দিয়েছে। 72-73 সালে আক্রমণ করার পর গুজরাটের রাজারা যেমন বিদ্রোহ করেছিল, খানদেশের রাজারাও 1601 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করে। আর সেই সময়ও আকবর নিজে আসে এই বিদ্রোহ দমন করার জন্য, এবং সেখানে একটা যুদ্ধ হয়, আশিরগড়ের যুদ্ধ, 1601 খ্রিস্টাব্দে আশিরগড়ের যুদ্ধ। আর এই যুদ্ধ বলা হয় যে আকবর অন্য দলের সৈনিকদের, মানে এই খানদেশের সৈনিকদের ঘুষ দিয়ে জিতে যায়। তাহলে 1601 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে পুরো ভারতের এরিয়ায় আকবরের নিয়ন্ত্রণে চলে এসছে। এবার তার পরের বছর 1602 খ্রিস্টাব্দে গিয়ে জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়। আকবরের ছেলে ছিল জাহাঙ্গীর। 1602 খ্রিস্টাব্দে আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এই বিদ্রোহ থামানোর জন্য আকবর তার নবরত্ন থেকে আবুল ফজলকে পাঠিয়েছিল জাহাঙ্গীরের সাথে কথাবার্তা বলে মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু কথাবার্তা বলার পর আবুল ফজল যখন ফিরছিল, তখন জাহাঙ্গীর তার একজন খুবই কাছের ব্যক্তি বীর সিং বুন্দেলা, জাহাঙ্গীর বীর সিং বুন্দেলাকে দিয়ে আবুল ফজলকে হত্যা করিয়ে দেয়। আর এর পরে জাহাঙ্গীর টুকটাক বিদ্রোহ করতেই থাকে এবং ফাইনালি 1605 খ্রিস্টাব্দে গিয়ে আকবর মারা যায়। বলা হয় যে 1605 খ্রিস্টাব্দে গিয়ে আকবরের পেটের খুবই সমস্যা হয়, অনেকটা ডায়রিয়ার মতন। সেই হিসাবে 1605 খ্রিস্টাব্দে গিয়ে আকবরের মৃত্যু হয় এবং তারপর এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন জাহাঙ্গীর। তো এই হলো আকবর সম্পর্কে ওভারঅল সমস্ত বিষয়। এর আগে আকবরের ইনিশিয়াল জীবন, তার মুদ্রা প্রচলন, ভূমি রাজস্ব পদ্ধতি, তার নবরত্ন, মনসবদারি সিস্টেম, এইগুলো কভার করেছিলাম। আজকে আকবরের সাম্রাজ্য অভিযান দেখলাম। এইভাবে আকবরের ক্লাসটা কভার হলো। এবার আকবর থেকে প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসছে, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। তো পরের ক্লাসে গিয়ে আকবর থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবো, তারপরে ক্লাসে গিয়ে জাহাঙ্গীর সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদের বলবো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। যদি কোথাও বুঝতে কোনো ডাউট হয়, কোনো কনফিউশন থাকে, সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।